হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজ তোমাদের কাছে আলোচনা করব 2024 সালে এইচএসে যে সমস্ত প্রশ্নপত্র এসেছিল সেগুলোর সম্পূর্ণ সমাধান। প্রথমে সেকশন 1, কোয়েশ্চেন নাম্বার 1। দেখো, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তর নির্বাচন করো। দেখো, 14টা কোয়েশ্চেন রয়েছে। নাম্বার 1, 1 মিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্রে 100 মাইক্রোকুলম তড়িতাধান অবস্থিত। একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাতে সম্পাদিত কার্য করতে হবে। দেখো, তোমরা জানো এরকম যদি একটা কেন্দ্রে কোনো আধান থাকে, তাহলে দেখো এই বৃত্তাকার পথে যে কোনো বিন্দু একটা সমবিবাহ রেখা হবে। আর এই সমবিবাহ রেখার এক বিন্দু থেকে অন্য বিন্দুতে বা পুরো একবার ঘুরিয়ে আনতে কৃতকার্যের মান 0। মানে কি হবে? ডি এর অপশনটা কারেক্ট। এরপরে দেখো, 2 এর প্রশ্ন দেখো। একটি ধারকের ধারকত্ব 2 × 10⁻⁶ ফ্যারাড এবং বিভব 200 ভোল্ট। এটিকে সম্পূর্ণ অনাহিত করলে মুক্ত হওয়া শক্তির পরিমাণ কত? হাফ সি ভি স্কোয়ার। তাহলে দেখো, হাফ সি কত বলতো? 2 × 10⁻⁶ মানে কি বলতো? 200 এর হোল স্কোয়ার। তাহলে দেখো, এটা কেটে গেল। তাহলে কত হলো বলতো? 4-এর পরে কটা জিরো? 4টে জিরো। × 10⁻⁶ জুল। তাহলে কত বলতো? 0.04 জুল। কোন অপশন কারেক্ট বলতো? না, বি এর অপশনটা কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 3, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি বাল্বের ফিলামেন্টের রোধ 100 ওহম। যদি রোধের উষ্ণতা গুণাঙ্কের মান 0.005 পার ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে কোন উষ্ণতায় রোধটির মান 200 ওহম হবে? দেখো, তোমরা জানো সম্পর্ক RT = 1 + α, তাই না? তাহলে দেখো, প্রথমে এটা 100 বসিয়ে দাও। 100 = কত বলো তো? R0 ইন্টু 1 + দেখো আলফা কত আছে? 0.005 ইন্টু 100, তাই না? তাহলে কত হলো বলো তো? এটা R0 ইন্টু 1 + 0.5। এটা কত হলো বলো তো? 100 দেওয়া আছে। তাহলে দেখো, R0 পেয়ে গেলে 100/1.5। আমাদের বের করতে হবে উষ্ণতা। কোন উষ্ণতায় রোধ 200 ওহম হবে? তাহলে 200 = R0 মানে কত বলতো? 100/1.5, 1 + α ইন্টু টি, তাই না? আলফার মানটা পরে বসাচ্ছি। দেখো, এটা আর এটা কেটে গেল। তাহলে দেখো, 2 × 1.5 3, 3 1 + কি বলতো? আলফা ইন্টু টি। তাহলে এখানে হবে 2 = আলফা ইন্টু টি। দেয়ারফর টি = 2/0.005। তার মানে কি বলতো? 2000/5 মানে কি বলতো? 400। তাহলে 400 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রোধ কত হবে বলতো? 200 ওহম। তাহলে সি অপশনটা কারেক্ট। বোঝা গেল? একটি তড়িৎবাহী দীর্ঘ ঋজু তার বহিস্থ সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে রাখা আছে। তারটি সর্বোচ্চ বল অনুভব করবে যদি যদি থিটা ইকাল টু কত বলে তো? না, 90 ডিগ্রি হয়। কারণ জানো, ক্রিয়াশীল বল এফ ইকেস টু কি বলতো? BIL সাইন থিটা। তাহলে দেখো, এখানে সাইন থিটার মান সর্বোচ্চ কখন হবে? যখন থিটা 90 ডিগ্রি, তাই না? কোয়েশ্চেন নম্বর 5, তড়িৎচুম্বক তড়িতে নরম লোহা ব্যবহার করা হয় কারণ নরম লোহার আছে কি বলতো? নিম্ন ধারণ ক্ষমতা, উচ্চ সহনশীলতা। না 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 না, এটা কি বলতো? হ্যাঁ, এটা হবে নিম্ন ধারণ ক্ষমতা ও নিম্ন ধারণ ক্ষমতা ও নিম্ন সহনশীলতা। ওকে, নাম্বার দেখো। যখন একটি চুম্বককে কুণ্ডলীর দিকে অগ্রসর করানো হয়, তখন উৎপন্ন তড়িৎচালক বল নির্ভর করে কি বলতো? না, চুম্বকের গতির উপর। এরপরে দেখো 7এরটা, ডিসি এমিটারের সাহায্যে পরিবর্তী প্রবাহ পরিমাপ করা যায় না কারণ কি বলতো? পরিবর্তী প্রবাহ অভিমুখ পরিবর্তন করে না, এটাও হবে না। একটি পূর্ণচক্রে তড়িৎ প্রবাহের গড় মান 0 হয়। সি এর অপশনটা কারেক্ট, তাই না? একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র বরাবর যে অনুপাতে বণ্টিত হয় তাহলে কি বলতো? 1:1। তড়িৎ ক্ষেত্রে এবং চৌম্বক ক্ষেত্রে শক্তির পরিমাণ সমান, তাই না? এখন 9এরটা, কোন সমউভুতল লেন্সের মাধ্যমের প্রতিসরাঙ্ক 2.5
যদি লেন্সটির বক্রতা ব্যাসার্ধ আর হয় তবে সেটির ফোকাস দূরত্ব হবে। দেখো তোমরা জানো লেন্স প্রস্তুতকারী ফর্মুলা 1/f ইকুয়ালস টু কি বলতো 2.5 2.5/1 -1 ইন্টু কি বলতো 1/r1 প্লাস 1/r2। তাহলে দেখো এখানে r1 r2 সমান আছে, তাহলে 1/r প্লাস 1/r। তাহলে দেখো এটা কত হলো 1.5 ইন্টু কি বলতো 2/r। তাহলে কত হলো বলতো, এটা আসবে 3/r। তাহলে দেখো এফ ইকুয়ালস টু আসছে কি বলতো r/3। কোন অপশনটা বলতো, বি এর অপশনটা কারেক্ট, তাই না? এরপরে দেখো 10এরটা দেখো, ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ব্যতিচার রশ্মির কোন একটি গতিপথে পাতলা কাচের পাত প্রবেশ করালে কি বলতো ঝালর প্রস্থ হ্রাস পাবে, না না না। ঝালর প্রস্থ বৃদ্ধি পাবে, না না না। ঝালর পটি স্থানান্তর ঘটে, হ্যাঁ ঠিক আছে, ওকে, সি এর অপশনটা কারেক্ট। এখন 11টা, সম্পৃক্ত আলোক তড়িৎ প্রবাহমাত্রার মান নির্ভর করে কম্পাঙ্কের উপর, না 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 না। নিবৃত্তি বিভবের উপর, না না না। কার্যপক্ষের উপর, না 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 না। কি বলতো আলোক তড়িৎ আলোক আলোক প্রাবল্যের উপর। 12টা, বোর কক্ষপথে আবর্তনকারী ইলেকট্রনিক কৌণিক ভরবেগ এল এবং ব্যাসার্ধ আর এর মধ্যে সম্পর্ক হলো। দেখো তোমরা জানো কৌণিক ভরবেগ সমান কি বলতো NH/2 পাই। তাহলে দেখো এখানে কেবলমাত্র n এর উপর নির্ভর করে, আর উপর নির্ভর করে না। তাহলে কি বলতো ব্যাসার্ধের উপর নির্ভর করে না। বোঝা গেল? কমপক্ষে একটি ইনপুট নিম্ন অবস্থায় থাকলে আউটপুট উচ্চ বয় থাকবে, মানে কি বলতো 0 0 0 1 1 0 1 0 1 1। এখানে কি বল, এটা 1 হবে, এটা 1 হবে, এটা 1 হবে, কোথায়, মেন গেটে, তাই না, মেন গেট। যে প্রক্রিয়ায় বাহক তরঙ্গের বিস্তার তথ্য সংকেতের তাৎক্ষণিক বিস্তারের সাথে সমানুপাতিক করা হয় তা কি বলে বলতো বিস্তার মডুলেশন। কিউ আধানগ্রস্ত কণিকা বি প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ করে ভি বেগে গতিশীল। কণাটি কি পরিমাণ বল অনুভব করবে, কত বলতো বি কিউ ভি সাইন থিটা, তাই না? যখন কিউ আধান, তাই তো। অথবা চৌম্বক মেরুশক্তির একক লিখো। দেখো চৌম্বক মেরুশক্তির এসআই একক কি বলতো এম্পিয়ার মিটার। তড়িৎ বর্তনীতে আলো নেভানোর সময় সুইচে স্ফুলিঙ্গ উৎপন্ন হয় কেন? দেখো যখন কোনো বর্তনী মেক অথবা ব্রেক করা হয়, মানে ভাঙা বা গড়া হয়, সুইচটা অফ বা অন করা হয়, তখন ওখানে বিশাল পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হয়। সেই তড়িৎচালক বল আবেশের ফলে এই স্ফুলিঙ্গ দেখা যায়। একটি রেখ উৎস মানে রৈখিক উৎস থেকে উৎপন্ন তরঙ্গমুখের আকৃতি লেখো। কি বলতো চঙাকৃতি, তাই না? একটি সমতলীয় সমবর্তিত তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে কোন তলটিকে সমবর্তীয় সমতল বলে? যে তলে তড়িৎ ভেক্টর আন্দোলিত হয় তার অভিলম্ব তলকে সমবর্তীয় সমতল বলে। দেখো ট্রানজিস্টরের ভূমি অংশে কম অশুদ্ধ পরমাণু দ্বারা ডোপিং ও পাতলা করা হয় কেন? এক্ষেত্রে কি বলতো ভূমি প্রবাহন কম হয়। আর যদি ভূমি প্রবাহন কম হয় তাহলে কি বলতো প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক বিটা ইকুয়ালস টু IC/, কি বলতো IB এর মান বেশি হয়। সাধারণ ভূমি অথবা সাধারণ নিঃসারক ট্রানজিস্টরের মধ্যে বিবর্ধক রূপে তুমি কোনটি ব্যবহার করবে এবং কেন? আমরা কি বলতো সাধারণ নিঃসারক ট্রানজিস্টর ব্যবহার করব, কারণ এক্ষেত্রে বিবর্ধন গুণাঙ্ক বিটা এর মান অনেক অনেক বেশি। দেখো উৎকৃষ্ট মানের রোধ প্রস্তুতি ব্যবহৃত উপাদানের নাম লেখো। উৎকৃষ্ট মানের রোধ প্রস্তুতি উপাদানের নাম হলো কি বলতো কনস্টান্টান ও ম্যাঙ্গানিন। ম্যাঙ্গানিন। আর কেন নির্বাচন করা হয়, কারণ এদের রোধের উষ্ণতা গুণাঙ্কের মান খুবই কম। ইলেকট্রনের অনুপ্রবাহ বেগের কিরূপ পরিবর্তন হয় যখন পরিবাহীর বিভব প্রভেদ স্থির রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়? দেখো তোমরা জানো স্রোত বেগ ভিডি কেস টু ই ভি টাও বাই এম এল, এটা মাইনাস সাইন। তাই দেখো ভিডি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/L। তাই দেখো দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে কি বলতো স্রোত বেগ কি বলতো অর্ধেক হয়ে যাবে, তাই না? আবার দেখো দৈর্ঘ্য স্থির রেখে পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে, দেখো যদি দৈর্ঘ্যটা স্থির রাখি তাহলে প্রান্তীয় বিভব যদি দ্বিগুণ করি তাহলে কি বলতো স্রোত বেগ দ্বিগুণ হবে, কারণ কি বলতো এটা প্রান্তীয় বিভব প্রভেদের সঙ্গে এটা সমানুপাতিক, তাই না? এরপরে দেখো দুইয়েরটা দেখো 200 পাকের এবং 0.2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলী 14 এম্পিয়ার তড়িৎ প্রবাহ বহন করে। কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ভ্রামকের পরিমাণ কত? দেখো তোমরা জানো চৌম্বক ভ্রামক বি কেস টু কি বলতো NaI নাই।
তাহলে দেখো এখানে কুণ্ডলীর পাক সংখ্যা কি বলতো 200, ক্ষেত্রফল পাই ইন্টু কত বলতো 0.2 হোল স্কোয়ার ইন্টু 14, তাই না? তাহলে দেখো এটা 200 ইন্টু কি বলতো 22/7 ইন্টু কি বলতো 0.04, তা 0.04 আর 200 তাহলে কত হলো 8 হলো। আর এখানে 14 আছে, তাহলে দেখো এটা 8 ইন্টু 22/7 ইন্টু কি বলতো 14, তাহলে 7 আর 14 কেটে নাও 2 হলো, তাহলে কত হলো বলো তো, এটা 44 ইন্টু 8। তাহলে দেখো মাল্টিপ্লাই করলে কত বলো তো 8 ইন্টু 4 কত 32, 8 ইন্টু 4 32 মানে 352, এত এম্পিয়ার মিটার হলো কি বলতো, মানে 352 এম্পিয়ার মিটার হলো সংশ্লিষ্ট চৌম্বক ভ্রামকের মান, তাই না? ওকে। কিভাবে অবলোহিত তরঙ্গ উৎপাদন করা হয় কি বলতো, তো বস্তু বা উত্তপ্ত অণু থেকে অবলোহিত তরঙ্গ উৎপন্ন করা হয়। কেন এই তরঙ্গগুলোকে তাপ তরঙ্গ রূপে উল্লেখ করা হয়? কারণ এই তরঙ্গ তাপ উৎপাদন করতে পারে। অথবা একটি সমতলীয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্য মাধ্যমে ধনাত্মক x অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে। তরঙ্গটির তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র ভেক্টরের মানের অনুপাত ও ঐমুখ লেখো। দেখো তরঙ্গ যদি x অক্ষ বরাবর অগ্রসর হয় তাহলে দেখো তড়িৎ ক্ষেত্র ভেক্টরটা y অক্ষ বরাবর হবে, তাই না? এবং চৌম্বক ক্ষেত্র ভেক্টরটা কি বলতো z অক্ষ বরাবর হবে, তাই না? বিটা z অক্ষ বরাবর হবে। আর এদের মানের অনুপাত দেখো, এদের মানের অনুপাত কি বলতো শূন্য মাধ্যমে আলোর বেগের সমান, মানে ই বাই বি ইকুয়াল টু সি, তাই না? আর ঐমুখ তো তোমাদের বললামই। দেখো তেজস্ক্রিয় ক্ষয় সম্পর্কিত n ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটি সূত্রটি প্রতিষ্ঠা করো। তোমরা জানো যে কোনো মুহূর্তে কোনো তেজস্ক্রিয় নমুনার বিঘটনের হার ওই মুহূর্তে উপস্থিত পরমাণু সংখ্যার সমানুপাতিক। ধরো শুরুতে পরমাণু সংখ্যা ছিল n নট, তাই না? টি ও টি প্লাস ডিটি সময় পরে সেই পরমাণুর সংখ্যা হলো কি বলতো, মানে তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা হলো এন ও এন মাইনাস ডিএন। তাহলে বলো তো ভাঙনের হার কত হবে, না মাইনাস ডিএন বাই ডিটি। তাহলে দেখো এই ডিএন বাই ডিটি প্রপোর্শনেট এন হবে না? তাহলে দেখো মাইনাস ডিএন বাই ডিটি ইকাল টু কি বলতো ল্যামডা এন। ল্যামডাটা কি ভাঙন ধ্রুবক। তাহলে দেখো এখানে লিখতে পারো ডিএন বাই এন, তাই না, ইকুয়ালস টু মাইনাস ল্যামডা ডিটি হবে কিনা বলো, ইন্টিগ্রেশন করো, এটা জিরো এটা টি। দেখো যখন টি জিরো তখন পরমাণু সংখ্যা কত এন নট, আর যখন টি তখন এন, তাই না? তাহলে দেখো এটা হবে এল এন কি বলতো এন বাই এন নট ইকুয়ালস টু কি বলতো মাইনাস ল্যামডা টি। তাহলে দেখো এখানে হবে এন বাই এন নট ইকুয়ালস টু কি বলতো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এন ইকুয়ালস টু কত হলো এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। বোঝা গেল? মহাকাশ তরঙ্গের বিস্তারণ বা সঞ্চরণ কি? যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বায়ুমণ্ডলে 20 কিলোমিটার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এটা সরাসরি বা প্রতিফলিত হয়ে কি বলতো এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চারিত হয় তাকে মহাকাশ তরঙ্গ বলে। কেন এই বিস্তারণ পৃথিবী পৃষ্ঠের উপর ক্ষুদ্র দূরত্বের মধ্যে সীমাবদ্ধ? কারণ দেখো এটা আয়নোস্ফেরিক রিফ্লেকশনের জন্য হয়, তাই না? যদি বিরূপক তরঙ্গের সর্বোচ্চ কম্পাঙ্ক 5 কিলোহার্জ হয় তবে 100 কিলোহার্জ প্রতিবেদের মধ্যে থাকা স্টেশনের সংখ্যা কত? যদি কেরিয়ার ওয়েভ ফ্রিকোয়েন্সি ওমেগা নট হয় তাহলে আপার সাইড ব্যান্ড হবে কত ওমেগা নট প্লাস 5, আর লোয়ার সাইড ব্যান্ড কত ওমেগা নট মাইনাস 5। তাহলে এই পটি বিস্তারটা কত হবে বলো তো, না 10 হবে। তাহলে স্টেশনের সংখ্যা কত হবে বলো তো 100/10, মানে কত বলো তো 10, তাই না? এরপরে তোমরা 3 নম্বর প্রশ্নগুলো দেখে নাও। একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর কোন বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ও বিভব নির্ণয় করো। দেখো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, ধরো কোন একটা তড়িৎ দ্বিমেরু, তাই না? এখানে কি বলতো কিউ আধান আছে, এখানে মাইনাস কিউ আধান আছে পি বিন্দু, তাই না? আর এর কেন্দ্র থেকে এই দূরত্ব কি বলতো আর। তাহলে বলো তো এই কিউ আধান থেকে দূরত্ব কত হবে বলো তো, না এটা আর মাইনাস ডি বাই টু, এবং মাইনাস কিউ আধান থেকে কত হবে বলো তো, না আর প্লাস ডি বাই টু, তাই না? তাহলে দেখো পি বিন্দুর তড়িৎ প্রাবল্য হবে, দেখো ধনাত্মক আধানের জন্য তড়িৎ প্রাবল্য কত বলো তো কে কিউ বাই কি বলো তো এটা আর মাইনাস ডি বাই টু তার হোল স্কোয়ার। আর কি বলো তো, না মাইনাস কিউ আধানের জন্য প্রাবল্য কি বলো তো কে কিউ বাই কি বলো তো আর প্লাস ডি বাই টু তার হোল স্কোয়ার, তাই না? এখন যদি এটা আমরা সিম্পলিফাই করি, আর ডি এর মানটা যদি খুব 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 কম হয় আর এর তুলনায়, তাহলে আমরা এটা কি পাই বলতো, না এটা পাই আমরা কে কিউ টু কে কিউ বাই কি বলতো এটা আর
কিউ, তাই না? আবার বিভব, দেখো পি বিন্দুতে বিভব হবে ওই একই ফর্মুলা ভি কেস টু, দেখো ধনাত্মক আধানের বিভব কি বলতো কে কিউ আর মাইনাস ডি বাই টু, এবং ঋণাত্মক আধানের বিভব কত বলতো কে কিউ আর প্লাস ডি বাই টু। এটাও যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এটা আমরা বিভব পাবো কে কিউ বাই আর স্কোয়ার, তাই না? তাহলে বিভব হলো কে কিউ বাই আর স্কোয়ার, আর কিউ তড়িৎ প্রবাহের লব হলো কি বলতো টু কে কিউ বাই আর কিউ, তাই না? আবার দেখো দেখাও যে পি দ্বিমেরু ভ্রামবিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের সমবল তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক টাও ভেক্টর হলো কি বলতো পি ভেক্টর ক্রস ই ভেক্টর। খুব সিম্পল, দেখো এইরকম একটা তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের মান কি বলতো ই, তাই না? এরপর এটা তড়িৎ দ্বিমেরুকে রাখলাম, তাই না? এটা কি বলতো মাইনাস কিউ আধান, এটা কিউ আধান। তাহলে দেখো এই কিউ আধানের উপর ক্রিয়াশীল বল কত বলতো কিউই, আর কি বলতো মাইনাস কিউ ওয়ানের উপর ক্রিয়াশীল বল কত হবে বলতো না মাইনাস কিউই, তাই না? এই মাইনাস কিউই। তাহলে দেখো এই দুটো বল কিউই আর মাইনাস কিউই সমান সমান্তরালে বিপরীতমুখী, তারা দ্বন্দ্ব গঠন করবে, এবং এই দ্বন্দ্বের ভ্রামক হবে কি বলতো এই যে কোনো একটা বল ইনটু এদের মধ্যে লম্ব দূরত্ব। দেখো যদি এটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ করে তাহলে দেখো এইখানে ডি যদি আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয় তাহলে দেখো এটাও থিটা হবে, তাহলে এটা হবে ডি সাইন থিটা। তাহলে লম্ব দূরত্ব হলো কি বলতো ডি সাইন থিটা, তাই না? এটা হলো টর্ক। এখন দেখো টাও ভেক্টর টাও ইকুয়াল টু হবে তাহলে বলতো কিউ ডি ইন্টু ই সাইন থিটা, তাই না? আবার দেখো কিউ ইন্টু ডি এটা কি হয় বলতো না পি হয়, তাহলে পি সাইন থিটা। তাই যদি আমি ভেক্টর আকারে লিখি তাহলে টাও ভেক্টর ইকুয়াল টু কি বলতো পি ভেক্টর ক্রস ই ভেক্টর। এটি থেকে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা দাও। তাহলে টাও ইকুয়াল টু কি হলো বলতো পি সাইন থিটা, তাই না? এখন দেখো যদি ইটা 1 হয়, থিটাটা কি বলতো 90 ডিগ্রি হয়, তাহলে কি বলতো পি ইকাল টু টাউ, তাই না? তাহলে দেখো কোনো একটি তড়িৎ দ্বিমেরুকে একক তড়িৎ ক্ষেত্রের সমকোণে স্থাপন করতে যে টর্কের প্রয়োজন হয় তাকে দ্বিমেরু ভ্রামক বলে। বোঝা গেল? তারপর নয়টা দেখো একটি একটি ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে কি বলতো ধারকের ধারকত্ব নির্ভর করে তার আকার, আকৃতি, বাদ্যের মধ্যবর্তী দূরত্ব, আর উহা ভূসংলগ্ন আছে কিনা, এবং ওদের মধ্যবর্তী মাধ্যমের উপর। তিনটি বিভিন্ন তিনটি বিভিন্ন মানের ধারককে শ্রেণী সময়ে সংযুক্ত, এদের তুল্য ধারকত্ব নির্ণয় কর। দেখো এইরকম তিনটে ধারক আছে, ওকে? এটা আমরা শ্রেণী সমবায় রেখে এর সঙ্গে ভি বিভব প্রভেদ যুক্ত করলাম। তো দেখো শ্রেণী সমবায়ে প্রতিটির কি বলতো আধান সমান হয় ভি বিভব। তাহলে দেখো এর ধারকত্ব C1, এর ধারকত্ব C2, এর ধারকত্ব C3। এখন ধরো সঞ্চিত আধান কিউ কিউ কিউ, তাহলে দেখো এর বিভব কত হবে বলতো না V1 ইকুয়াল টু কিউ বাই C1, এর বিভব কত বলতো V2 ইকুয়াল টু কিউ বাই C2, আর এর বিভব কত হবে কিউ বাই C3। তাহলে দেখো টোটাল বিভব V ইকুয়াল টু কি বলতো V1 প্লাস V2 প্লাস V3। দেখো তুল্য ধারকত্ব যদি C হয় তাহলে কিউ বাই সি, V1 কত কিউ বাই C1 বের করেছো, এটা কিউ বাই C2 বের করেছো, এটা কিউ বাই C3 বের করেছো, তাই না? দেখো কিউ কিউ কেটে যাচ্ছে, তাহলে 1/c ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। বোঝা গেল? দেখো অথবা এটা 300 মাইক্রোফ্যারাড সমান্তরাল পাত ধারককে 200 ভাবে আহিত করা হলো। উৎস থেকে বিচ্ছিন্ন করার পর পাত দুটির মধ্যে দূরত্ব অর্ধেক করা হলো। তাহলে দেখো আমরা উৎস থেকে বিচ্ছিন্ন করেছি, তাহলে দেখো এখন আধান কত আছে বলো তো প্রতিটিতে। এখন দেখো এখন ধারকে আধান আছে কত বলো তো 200 মাইক্রোফ্যারাড ইন্টু 300 মাইক্রোফ্যারাড ইন্টু 200 ভোল্ট, মানে কি হলো বলো তো এটা 600, 6 এর পরে 4টে জিরো, এটা কি বলতো মাইক্রো কুলম, তাই না? এরপরে দেখো ওই দুটো পাতের যে দূরত্ব এটা অর্ধেক করা হলো। দেখো পাতদের মধ্যে দূরত্ব যদি অর্ধেক করা হয় তাহলে ধারকত্ব কি বলতো আগে যদি সি ছিল এখন কত হবে বলতো 2c হয়ে যাবে, তাই না? পাত দুটির মধ্যবর্তী বিভব প্রভেদ কি হবে? এখন বিভব প্রভেদ হবে ভি কেস টু কত বলতো কিউ কিউ মানে কি বলো 6 এর পরে 4টে জিরো, তাই না? এটা মাইক্রো কুলম বাই দেখো 2c, আগে সি কত ছিল বলতো না আগে ছিল 300, তাহলে এখন 600 হবে, তাহলে এটা 600 কি বলতো মাইক্রো ফ্যারাড, মানে কি হলো বলতো 100 ভোল্ট হলো, হলো কিনা বলো? আবার দেখো শক্তির কিরূপ পরিবর্তন হবে।
দেখো শক্তি কি বলতো, এটা কিউ স্কোয়ার বাই কি বলতো 2c, সি মানে কত বলতো 2 × 2c, তাহলে কত হলো বলতো, এটা হচ্ছে হাফ ইন্টু কত বলতো কিউ স্কোয়ার বাই 2c, মানে আগে যা শক্তি ছিল তার অর্ধেক হবে। তাহলে দেখো আগে কত শক্তি ছিল, তাহলে হাফ ইন্টু আগে শক্তি ছিল হাফ ইন্টু সি মানে কত বলতো, এটা 300 ইন্টু কি বলতো ভি স্কোয়ার, মানে কি বলতো 4-এর পরে 4টে শূন্য, তাই তো? দেখো কটা শূন্য হলো, এখানে দুটো আর এখানে 4টে 6টা, তো মাইক্রো ছিল তাহলে জুল হয়ে গেল, তাহলে কত বলতো শক্তি হবে এখন 3 জুল। তাহলে বিভব পার্থক্য হলো কত বলতো 100 ভোল্ট, তাই না? আর শক্তি হলো কত বলতো 3 জুল। বোঝা গেল? এম্পিয়ারের চক্রীয় সূত্রটি লিখো। এই সূত্র প্রয়োগ করে তড়িৎ বহনকারী একটি সলিনয়েডের অভ্যন্তরে একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করো। খুব সিম্পল। দেখো কোন চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধলূপে চৌম্বক ক্ষেত্র ভেক্টরের রেখার সমাকল ওই বদ্ধ লুপ দ্বারা পরিবেষ্টিত প্রবাহের মিউ নট গুণ, অর্থাৎ লুপ ইন্টিগ্রাল বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়াল টু কি বলতো মিউ নট আই, তাই না? এরপরে দেখো সলিনয়েডের এবার সলিনয়েডের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র খুব সিম্পল। দেখো এই সলিনয়েডের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কি বের করবো বলতো, না দেখো এই সলিনয়েডটা তুমি অর্ধেক ভাগ করে নিয়েছো, সেই অর্ধেক ভাগ করার পরে দেখো এটা সলিনয়েডের অক্ষ, দেখো এখান থেকে প্রবাহ ঢুকছে, তাই না? আর এখানে প্রবাহ বেরোচ্ছে। দেখো এখানে প্রবাহ কি বলতো ঢুকছে, আর এখানে কি বলতো প্রবাহ বেরোচ্ছে। তাহলে দেখো এখানে ঢুকছে আর কি বলতো ওখানে বেরোচ্ছে ডট, তাই না? এখানে কি বলতো প্রবাহ ঢুকছে আর এখানে বেরোচ্ছে। ওকে, ঢুকছে আর কি বলতো বেরোচ্ছে, তাই না? এর দৈর্ঘ্য এল এবং পাক সংখ্যা ক্যাপিটাল এন। তাহলে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কত বলতো স্মল এন ইকুয়াল টু ক্যাপিটাল এন বাই এল। দেখো এই যে ঢুকছে তার জন্য চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে বলতো এই দিকে হবে, আর বেরোচ্ছে তার জন্য চৌম্বক ক্ষেত্র এইদিকে হবে। এখন তোমরা একটা লুপ কল্পনা করে নাও, একটা কি বলতো একটা আয়তাকার লুপ কল্পনা করে নাও। এই দেখো এই আয়তাকার লুপের একটা বাহু যেন অক্ষের উপর থাকে, এ বি সি ডি। তাহলে দেখো এখানে তোমরা লিখতে পারো এই বদ্ধলূপে লিখতে পারো, দেখো বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়াল টু কি বলতো মিউ নট আই। দেখো এর একক দৈর্ঘ্যে পাক সংখ্যা স্মল এন, তাহলে এর দৈর্ঘ্যটা যদি এল হয় তাহলে এল দৈর্ঘ্যে পাক সংখ্যা কত এন এল, এক পাকে প্রবাহ আই, তাহলে এটা কি বলতো মিউ নট এন এল আই। এখানে দেখো এই বিসিটা হচ্ছে কি বলতো চৌম্বক ক্ষেত্রের লম্ব, তাহলে বি ভেক্টর ডট ডিএল ভেক্টর শূন্য হবে, তাই না? আবার দেখো ডিসিটা আউটসাইড দ্য সলিনয়েড, সেখানেও শূন্য হবে, আর ডিএটাও শূন্য হবে, শুধু এখানে থাকবে, তাই না? তাহলে এক্ষেত্রে এই বি ভেক্টর ডট ডিএল ভেক্টর মান হবে কত বলতো বিডিএল। তাহলে বিডিএল কে আমরা ইন্টিগ্রেশন যদি করি তাহলে কত বলতো বি ইন্টু এল ইকুয়াল টু কি বলতো মিউ নট এন এল আই। তাহলে কত বলতো বি কেস টু কত হলো বলতো মিউ নট এন আই, তাই না? মিউ ওয়ান ও মিউ টু প্রতিসরাঙ্ক বিশিষ্ট দুটি অমসৃণীয় তরল একটি পাত্রে রাখা হলো। তরল দুটির গভীরতা ডি1 ও ডি2। পাত্রের তলদেশে একটি বিন্দু আছে, দেখাও যে উপর থেকে লম্বভাবে তাকালে ওই বিন্দুর আপাত গভীরতা হবে ডি1/মিউ1 প্লাস ডি2/মিউ। বুঝতে পারলে? খুব সিম্পল। ধরো এইরকম একটা পাত্র আছে, এই পাত্রে একটা তরল এটা, আর এই একটা তরল, তাই না? এখন ধরো এটার বেধ ডি1, প্রতিস্থানাঙ্ক মিউ1, এটার বেধ ডি2, তাই না? আর প্রতিস্থানাঙ্ক কি বলতো এটা মিউ2। এখন ধরো এখানে একটা উজ্জ্বল বস্তু আছে, তাহলে এই উজ্জ্বল বস্তু থেকে একটা আলোক রশ্মি সোজা যাবে, তাই না? আর একটা আলোক রশ্মি কি বলতো এইখানে প্রথমে প্রতিসরণ হবে, তারপর এইখানে হবে, তারপর কি বলতো এইখানে বেঁকে যাবে। তাহলে দেখো এটাকে যদি আমি পিছন দিকে বাড়াই তাহলে কোথায় মিলিত হবে বলতো, না এইখানে মিলিত হবে। আমরা দেখো যদি এটা পি হয়, তাই রে, তাহলে আমরা এটা এটা পি ড্যাশ হলো, এটা আমরা এপি ড্যাশ বের করব, তাই না? এখন দেখো এই প্রথম দেখো আমরা দেখো এই প্রথম মাধ্যমের ক্ষেত্রে এই বস্তুটির সরণ কত হবে জানো? না প্রথম মাধ্যমের ক্ষেত্রে সরণ হবে d1 × 1 - 1/μ1। দ্বিতীয় মাধ্যমের জন্য সরণ কত হবে জানো কত? d2 × 1 - 1/μ। তাহলে দেখো মোট সরণ কত হবে বলতো, মানে পি পি ড্যাশ কত হবে বলতো
না পিপি ড্যাশ হবে, এই দুটো যোগ করে নাও। তাহলে কত বলো তো d1 মাইনাস d1 বাই মিউ1 প্লাস কি বলো তো d2 মাইনাস কি বলো তো d2 বাই মিউ। তাহলে দেখো তোমরা যদি এখানে করে নাও d1 বাই মিউ1 প্লাস কি বলো তো d2 বাই মিউ2 ইকুয়াল টু হবে না d1 প্লাস d2 মাইনাস কি বলো তো পিপি ড্যাশ। দেখো d1 প্লাস d2 মাইনাস পিপি ড্যাশ সমান কি বলো তো এপি ড্যাশ। তাহলে দেখো এপি ড্যাশ ইকুয়াল টু এলো না d1 বাই মিউ1 প্লাস d2 বাই মিউ2। এরপরে দেখো রামান ক্রিয়া কি। যদি কোনো একবর্ণী আলো কোনো প্রতিসারক তরল মাধ্যমের দিয়ে অগ্রসর হয়, তখন ওই একবর্ণী আলো কতকগুলি বর্ণে ভেঙে যায়। এই ঘটনাকে রামান ক্রিয়া বলে। ফিল্ম কাচের প্রিজমের জন্য বেগুনি ও লাল বর্ণের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, তাই না? প্রিজমের প্রতিসারক দেওয়া আছে। এই দুই বর্ণের সাপেক্ষে ফিল্ম কাচের জন্য বিচ্ছুরণ ক্ষমতা ও কৌণিক বিচ্ছুরণের মান নির্ণয় করো। বিচ্ছুরণ ক্ষমতা ওমেগা ইকুয়ালস টু কি বলতো ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর বাই কি বলতো না ডেল্টা, মানে কি বলতো এই মিউ ভি মাইনাস মিউ আর বাই কি বলতো মিউ মাইনাস ওয়ান। দেখো এখানে মিউ ভি মানে কত বলতো না 1.662, তাহলে লিখে নাও 1.662 মাইনাস 1.644 ডিভাইড বাই, দেখো আমরা মিউটা করব এই দুটোর অ্যাভারেজ ভ্যালু। তো দেখো এখানে 62 আছে আর এখানে 44 আছে, দেখো এই দুটো 62 আর 44 এই দুটো যদি আমরা অ্যাড করি কত আসছে বলতো 103 আসছে, না 106 আসছে, মানে 153, মানে এটা 1.653 মাইনাস ওয়ান। তাহলে দেখো এটা মাইনাস করলে কত আসছে বলতো, দেখো এটা 62 আর 44 মানে এটা 44 মানে কত আসছে বলতো 18 আসছে, তাই তো? এটা আসছে 18, মানে 0.018 আসছে এটা। আর এটা কত আসছে বলতো না 0.653, এটা হলো বিচ্ছুরণ ক্ষমতা, তাই না? আর কৌণিক বিচ্ছুরণ, না কৌণিক বিচ্ছুরণ হচ্ছে কি বলতো ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, অর্থাৎ কি বলতো এটা মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ, অর্থাৎ কত আসছে বলতো না আসছে কত 1.662 মাইনাস 1.644 ইন্টু এ, এ মানে কত আছে 10 দেওয়া আছে, তাই না? দেখো এটা মাইনাস করে তোমার আগে বের করলে কত বলতো 0.018 ইন্টু 10, তাহলে কি বলতো বিচ্ছুরণ ক্ষমতা হলো কত বলতো না না কৌণিক বিচ্ছুরণ কত হলো বলতো না 0.18। ওকে, পরে দেখো 12টা দেখে নাও। একটি একক রেখাচিত্রে অপবর্তন গঠনে কেন্দ্রীয় পটির কৌণিক প্রস্থ কিভাবে পরিবর্তিত হয় যখন রেখাচিত্রের প্রস্থ হাফ পায়। যে যখন রেখাচিত্রের প্রস্থ হাফ পায়, দেখো দেখো কেন্দ্রীয় পটি প্রস্থ কৌণিক বেদ, এটা কি বলতো 2 ল্যামডা বাই এ। তা দেখো যদি এটা হ্রাস পায় তাহলে কি বলতো এই থিটা নট বাড়বে, অর্থাৎ কেন্দ্রীয় পটির কৌণিক প্রস্থ বাড়বে। রেখাচিত্র পর্দার মধ্যে দূরত্ব বৃদ্ধি করা হয়, কোনো পরিবর্তন হবে না। আর কম দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্যে আলো ব্যবহার করা হয়, অর্থাৎ ল্যামডা বাড়ানো হয়। ল্যামডা বাড়ালে কি বলতো কৌণিক বেদ বাড়বে, তাই না? দূরবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা কাকে বলে? দেখো বহুদূরে অবস্থিত দুটি কাছাকাছি বস্তুকে যদি স্পষ্টভাবে দেখা যায়, তাহলে ওই দুটি বস্তু যে কোণ করে সেই কোণের অন্যান্যকে দূরবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা বলে। আর বিশ্লেষণী ক্ষমতা মানে রিজলভিং পাওয়ার আরপি ইকুয়ালস টু কত এ ডিভাইড বাই 1.22 যন্ত্রটি বিশেষ ক্ষমতা অভিলক্ষের বেশ ও ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে। দেখো বেশ বাড়লে বিশ্লেষণ ক্ষমতা বাড়ে, তরঙ্গদৈর্ঘ্য কমলে বিশ্লেষণ ক্ষমতা বাড়ে। বোঝা গেল? এরপর দেখো 13টা দেখো, আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ লিখো। কি বলতো না হাফ এম ভি স্কয়ার ইকাল টু কি বলতো এইচ নিউ মাইনাস ডাব্লিউ। যখন কি বলতো এম ইলেকট্রনের ভর, ভি ইলেকট্রনের বেগ, নিউ ফটনের কম্পাঙ্ক, এবং কি বলতো ডাব্লিউ হচ্ছে ওই ডাব্লিউ হচ্ছে ধাতব পদার্থের কার্য অপেক্ষক, আর এইচ প্লাঙ্কের ধ্রুবক, তাই না? আর এই সমীকরণ ব্যবহার করে ধাতব পৃষ্ঠ থেকে ফটো ইলেকট্রন নির্গমন ব্যাখ্যা কর। যদি ফটনের কম্পাঙ্ক নিউ লেস দেন সূচনা কম্পাঙ্ক হয়, তাহলে সেখান থেকে আলোক তড়িৎ নিঃসরণ হবে না। যদি কি বলতো ইকুয়াল টু হয়, তাহলে নিঃসরণ হবে
শূন্য গতিশক্তি সহ নিঃসরণ হবে। আর যদি নিউ গ্রেটার দেন নিউ নট হয়, তাহলে যে শক্তি নিয়ে বেরোবে সেটা এইচ নিউ মাইনাস ডাব্লিউ বা এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। বোঝা গেল? এরপর দেখো, বিভিন্ন তীব্রতার আপতিত বিকিরণের জন্য সংগ্রাহক প্লেটের বিভব সাপেক্ষে আলোক তড়িৎ প্রবাহমাত্রা পরিবর্তনের লেখচিত্র আঁকো। দেখো, প্রথমে কি বলতো, এক্স অক্ষ বরাবর বিভব দাও আর ওয়াই অক্ষ বরাবর প্রবাহ দাও, এইরকম। দেখো এইভাবে, দেখো এইখানে যখন তীব্রতা কম তখন এর প্রবাহ কম। আবার দেখো তীব্রতা বেড়ে গেলে কি বলতো, প্রবাহ বাড়বে। আরো যদি তীব্রতা বাড়াও তাহলে কি আরো প্রবাহ বাড়বে, এইরকম। তাহলে দেখো এখানে I1 লেস দেন I2 লেস দেন I3। ওকে, বোঝাতে পারলাম? এরপর দেখো, প্রথম বর্গকক্ষপথে ইলেকট্রনের শক্তি দেওয়া আছে, রিডবার্গ ধ্রুবকের মান নির্ণয় করো। দেখো, শক্তি এবং রিডবার্গ ধ্রুবকের মধ্যে সম্পর্ক হলো, দেখো EI ইকুয়াল টু কি বলতো, RCH/I², তাই না? তাহলে দেখো এই প্রথম বর্গকক্ষপথের শক্তি কত বলতো, না 13.6। তা লিখে নাও, এটা হলো 13.6 ইলেকট্রন ভোল্ট। এটাকে জুলে করে নাও, জুলে করলে কত বলো তো, 1.6 ইন্টু 10⁻⁻19। ওকে, আর সি কত বলো তো, 3 ইন্টু 10⁻, কি বলো তো, না 3 ইন্টু 10⁻, এটা 8। আর এটা কি বলো তো, এইচটা কত বলো তো, 6.63 ইন্টু 10⁻, কি বলো তো, মাইনাস কি বলো 34 জুল সেকেন্ড, ডিভাইড বাই 1²। দেখো এখানে আর ছাড়া অন্যান্য সব রাশির মান জানা আছে, আমরা এখানে ক্যালকুলেশন করে ইজিলি আর বের করতে পারি। হাইড্রোজেন পরমাণুর জন্য শক্তি স্তরে চিত্র অঙ্কন করো এবং সংক্রমণের ক্ষেত্রে অতিবেগুনী রশ্মি ও দৃশ্যমান রশ্মির অঞ্চল দুটি চিহ্নিত করো। এটা প্রথম কক্ষপথ, এটা n=1। এটা কি বলতো, দ্বিতীয় কক্ষপথ, এটা কি বলতো, n=2। এটা কি বলতো, তৃতীয় কক্ষপথ, এটা n=3। এটা চতুর্থ কক্ষপথ, এটা চতুর্থ কক্ষপথ, n= কি বলতো, 4। এভাবে অনেকগুলো আছে। তাহলে দেখো, যে কোনো কক্ষপথ থেকে যদি ইলেকট্রন প্রথম কক্ষপথে সংক্রমিত হয়, তাহলে কি বলতো, না অতি বেগুনি রশ্মি, তাহলে তাহলে যে ফটন নির্গত হয়, সেই ফটনের যে বিকিরণ নির্গত হয়, সেই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কি বলতো, তার তড়িৎচুম্বকীয় তরঙ্গের অতি বেগুনি অঞ্চলে অবস্থিত, তাই না? তাহলে এটা হলো কি বলতো, এটা হলো অতি বেগুনি অঞ্চল। আবার দেখো, যে কোনো কক্ষপথ থেকে, তাই না, যে কোনো কক্ষপথ থেকে যদি দ্বিতীয় কক্ষপথে সংক্রমিত হয়, দেখো দ্বিতীয় থেকে হতে পারে, তৃতীয় থেকে হতে পারে, চতুর্থ থেকে হতে পারে, পঞ্চম থেকে হতে পারে, ষষ্ঠ থেকে হতে পারে, অসীম থেকে হতে পারে, তখন কি বলতো, দৃশ্যমান আলোক উৎপন্ন করবে। এটা বলে বামা শ্রেণী। এরপরে দেখে নাও, বিভিন্ন নিউক্লিয়াসের ভর সংখ্যার সঙ্গে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির পরিবর্তন লেখচিত্র অঙ্কন করো এবং দুটি বৈশিষ্ট্য লেখো। প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি আর কি বলতো, ভর সংখ্যা। এটা কি বলতো, বন্ধন শক্তি B/A, তাই না? তাহলে দেখো, যদি আমরা দেখবে এখানে হাইড্রোজেনের বন্ধন শক্তি খুব কম, হিলিয়ামের বেশি, লিথিয়ামের খুব কম, কার্বনের খুব বেশি, নাইট্রোজেন খুব কম, অক্সিজেন বেশি, ফ্লুরিনের কম। এভাবে বাড়তে বাড়তে কি বলতো, সব থেকে বেশি কি আয়রনে হয়, তাই না? এটা আয়রন। এইটা হলো নিউক্লিয়ন, এখান থেকে এটা আয়রন। তাহলে দেখো এটা কি বলতো, এটা অক্সিজেন, এটা কার্বন, এটা হিলিয়াম, তাই না? হিলিয়াম। আর এটা সব থেকে বেশি কি বলতো, আয়রন, এটা 56। আর এখান থেকে বোঝা যায়, দেখো এই যে যদি আমরা 50-এর থেকে যেগুলো নিচে, তাদের বন্ধন শক্তি কম। আবার 100 থেকে যারা উপরে, তাদের কি বন্ধন শক্তি বেশি। তাহলে দেখো এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলে সুস্থিত অঞ্চল। আর এই দুটো হলো কম সুস্থিত অঞ্চল, তাই না? দেখো, হালকা নিউক্লিয়াস সাধারণত নিউক্লিয়াস সংযোজন ঘটায় কেন? দেখো, হালকা নিউক্লিয়াসের বন্ধন শক্তি খুব কম। তাহলে উচ্চ তাপমাত্রায় যদি আমরা এই দুটো হালকা, উচ্চ তাপমাত্রায় দুটো হালকা নিউক্লিয়াসকে কাছাকাছি নিয়ে আসি, তখন ওরা জোড়া লেগে কি বলতো, একটা বড় নিউক্লিয়াস গঠন করে। বৃহৎ নিউক্লিয়াসের ক্ষেত্রে ইহা সম্ভব নয়, সেক্ষেত্রে শক্তির পরিমাণ খুব বেশি দিতে হবে। একটি অবিশুদ্ধ অর্ধপরিবাহের জন্য শক্তি পরিধি দাতা ও গ্রহীতা স্তরের অবস্থান চিহ্নিত কর। দেখো, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর এটা কি বলতো, কন্ডাকশন ব্যান্ড। দেখো, এই যে নিচে যেটা হবে সেটা কি বলতো, না সেটা হলো কি বলতো, না গ্রহীতা স্তর।
আর ওপরে যেটা স্তর হলো কি বলতো, সেটা কি বলতো, দাতা স্তর। তাহলে নিচেরটা কি বলতো, নিচেরটা হলো গ্রহিতা স্তর, আর ওপরটা কি বলতো, দাতা স্তর, ডোনার লেভেল। আলোক নিঃসার ডায়োড কি? কতগুলো বিশেষ টাইপের ডায়োড আছে, যেমন গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড, গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড। এই ডায়োডগুলোকে যদি আমরা সম্মুখ বায়াসে রাখি না, তখন কি বলতো, উচ্চ শক্তি স্তরের ইলেকট্রন অপেক্ষাকৃত নিম্ন শক্তি স্তরে হোলের সঙ্গে মিলিত হয়। এর ফলে একটা শক্তি মুক্ত হয়। এই শক্তি ওই সমস্ত ডায়োডের ক্ষেত্রে আলোক শক্তি রূপে নিঃসৃত হয়। এরপরে দেখো, এনপিএন ট্রানজিস্টর সাধারণ নিঃসরণ বিন্যাস বিবর্ধন ক্রিয়া চিহ্নিত বর্তনী সহ লিখো। খুব সিম্পল, দেখে নাও। মনে করো এটা একটা আমাদের এনপিএন ট্রানজিস্টর। ওকে, এটা সাধারণ নিঃসরণ মোড। দেখো এইখানে আমরা কি বলতো, প্রথমে একটা বায়াসিং ব্যাটারি কি, এইখানে আমরা বায়াসিং ব্যাটারি দিই। এই বায়াসিং ব্যাটারিটার এমন মান রাখা হয় যাতে এটা সবসময় সম্মুখ বায়াসে থাকে, তাই না? এটার নাম দিয়ে দিলাম কি বলতো, ভি। এটা কি বলতো, বি বি, তাই না? আর এখানে আমরা একটা এসি ভোল্টেজ দিয়ে দিই। ওকে, আর এখানটা রেজিস্ট্যান্স থাকে, তাই না? আবার আউটপুট বর্তনী দেখে নাও, এখানেও আমরা কি বলতো, এখানে একটা রেজিস্ট্যান্স দিই, আর এখানে আমরা কি বলতো, বায়াসিং ব্যাটারি দিই। এই বায়াসিং ব্যাটারির মানটা এমন হয় যাতে এটা সবসময় কি বলতো, বিপরীত বায়াসে থাকে, তাই না? বোঝা গেল? এখন দেখো, যদি আমরা এইখানে আমরা আউটপুট বের করি, দেখো এইখানে আমরা আউটপুট নেব, মানে কি বলতো, ডেল্টা ভি নেব। তাহলে দেখো এইখানে ভিসি কত হবে বলতো, এটা আরসি দিচ্ছি, আর এটা কি বলতো, এটা আইসি, তাই না? আর এটা কি বলতো, এটা কি বলতো আই, আর এটা কি বলতো আইবি, তাই না? এখন দেখো এই আউটপুট সার্কিট আমরা লিখতে পারি ভিসিই, মানে কি বলতো, ভিও ইকুয়াল টু কি বলতো, ভিসিসি মাইনাস আইসি আরসি। এটা আমরা কারচপ সূত্রতে পাচ্ছি। এখন দেখো, যখন ওই এসি সিগন্যালটা আমাদের খুব মানে যখন এই এসি সিগন্যালের মানটা ধনাত্মক থাকবে, তখন আমাদের এই ভূমিটা আরো ধনাত্মক হবে। তাহলে আমাদের এই যে আইবিটা বাড়বে, আইবি বাড়লে আইসি বাড়বে, আইসি বাড়লে কি বলতো, ভিওটা কমে যাবে। তাহলে দেখো, যখন ইনপুট উচ্চ ভি হবে, তখন আউটপুট কিন্তু ওর ভোল্টেজটা কমে গেল। আবার উল্টোটা দেখো, যখন এটা নিম্নবিভবে থাকবে, তখন সম্মুখ বায়াসটা কমে যাবে, তাহলে আইবি কমে যাবে, আইবি কমলে আইসি কমবে, আইসি কমলে কি বলতো, আউটপুটটা বেড়ে যাবে। তাই দেখো, যখন ইনপুটের মান বেশি তখন আউটপুট কম, আউটপুট কম ইনপুট বেশি। তাহলে আমরা বলতে পারি না এটা সবসময় বিপরীত দশায় থাকে। বোঝা গেল? বিবর্ধন দেখো, এইখানে তো আমরা ডেল্টা ভিও কি হবে বলতো, না ডেল্টা আইসি ইন্টু কি বলতো, এটা আরসি হবে। তাহলে দেখো, এই ডেল্টা ভিও বাই কি বলতো, না ডেল্টা ভিআই, তাই না? ডেল্টা ভিআই কি হবে বলতো, না এটা হবে, দেখো এটা আর বি ইন্টু ডেল্টা আইবি হবে, হবে কিনা বলো? আর এটা কি বলতো, এটা ডেল্টা আইসি ইন্টু আরসি। তাহলে দেখো এই দেখো এই আইসি বাই আইবি, এটা বিটা হবে না? তাহলে বিটা, এটা কি বলতো, আরসি বাই আরবি হলো কি বলতো, না বিবর্ধনের মান, তাই না? অথবা দেখো, একটি লজিক গেটের অর গেটের লজিক চিহ্ন আঁকো। দেখো, অর গেট মানে কি বলতো, এরো এইরকম, এটা হচ্ছে লজিক চিত্র। দুটো ইনপুট দিলাম, এটা কি বলতো এ, এটা বি, আর কি বলতো ওয়াই কেস টু কি বলতো এ অর বি, তাই না? আর এর সত্য সারণী লিখো, কি বলতো, এটা এ, এটা বি, এটা ওয়াই, তাই না? এটা কি বলতো, এটা 0 0 0। আবার কি বলতো, এটা আমাদের ইনপুট, তাই না? এটা ইনপুট, আর এটা কি বলতো আউটপুট, তাই না? আর এটা কি বলতো 0 1 1 1 0 1, আর কি বলতো 1 1 1, তাই না? সংযোগ ডায়োড ব্যবহার করে কিভাবে গেটটি তৈরি করা হয় তার চিত্র। এটা ইনপুট এ, এর সঙ্গে একটা আমরা কি বলতো ডায়োডের পি প্রান্ত যুক্ত করব। তারপর দেখো বি, এর সঙ্গে ডায়োডের আরেকটা পি প্রান্ত যুক্ত করব, তাই না? তারপরে কানেক্ট করব, দেন এখানে আসবো, দেন কি বলতো, এটা আমাদের কি বলতো, এটা হবে আমাদের ওয়াই, আউটপুট ওয়াই। এখানে রেজিস্ট্যান্স দেবো, তাই না? তারপর কি বলতো, এটা আর্থিং। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, দেখো 7 তড়িৎ প্রবাহ ঘনত্ব শ্লথনকাল বলতে কি বোঝো? দেখো, তড়িৎ প্রবাহ ঘনত্ব একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কি বলে, প্রবাহ ঘনত্ব। আর শ্লথনকাল ইলেকট্রনের থার্মাল গতির জন্য
ইলেকট্রনের পরপর দুটি সংঘর্ষের মধ্যে যে সময়কাল তাকে বলে স্লোথনকাল। পরিবাহীর আধানের সংখ্যা ঘনত্ব স্লোথনকালের সাপেক্ষে পরিবাহী রোধাঙ্কের রাশিমালা বের করো। পরিবাহী রোধাঙ্কের রাশিমালা নির্ণয় করো। দেখো তোমরা জানো ভিডি ইকুয়ালস টু কি বলতো, এটা ই ভি টাউ বাই এম ইন্টু এল, তাই না? আবার তোমরা ভিডি জানো কি বলতো, এটা মাইনাস দিয়ে দাও, এখানে মাইনাস আই বাই কি বলতো এন এ ই। তাহলে দেখো এই দুটো ভিডিকে তোমরা যদি এক করে দাও তাহলে কি পাবে বলতো, মাইনাস ই ভি টাউ বাই এম এল ইকুয়ালস টু কি বলতো মাইনাস আই বাই এন এ ই, তাই না? তাহলে এখান থেকে ভি কত পাবে বলতো, না এটা পাবে এম বাই এটা এন স্কোয়ার টাউ, এটা কি বলতো, এটা এল বাই এ ইন্টু কি বলতো আই। দেখো এটা হলো রোধাঙ্ক, এটা রো এল এ বাই আই। তাহলে রো হলো কি বলতো এম বাই এন স্কোয়ার টাউ হলো কি বলতো রোধাঙ্কের রাশিমালা। E1 E2 তড়িৎচালক বলে যথাক্রমে R1 R2 রোধের দুটি তড়িৎ কোষকে এমনভাবে সমান্তরালে সংযুক্ত করা হলো যাতে একই তড়িৎ প্রবাহ ঘটে, একই দিকে তড়িৎ প্রবাহ ঘটে। সমবায়ের তুল্যাঙ্ক তড়িৎচালক বল অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। খুব সিম্পল। ধরে নাও এরকম দুটো তড়িৎ কোষ, ধরো এটা রোধ R1 আর ইএমএফ কি বলতো E1। আরেকটা দেখো এখানে কি বলতো, এটা তড়িৎচালক বল E2 আর রোধ আর, তাই না? দেখো এই দুটো তুল্য তড়িৎচালক বল হলো ই, এখানে লিখছি, আর তুল্য অভ্যন্তরীণ রোধ হলো আর, তাই না? দেখো এখন দেখো এটা দিয়ে প্রবাহ I1 কত হবে বলতো, দেখো এটা I1 হবে কি বলতো, না ই মাইনাস E1 মাইনাস প্রান্তীয় বিভব প্রভেদ বাই R1। I2 কত হবে বলতো, এই I2 হবে কি বলতো E2 মাইনাস ভি বাই R2। তাহলে দেখো মোট প্রবাহ আই, মোট প্রবাহ কি বলতো আই কত হবে বলতো, না আই কেস টু কি বলতো I1 প্লাস I2। তাহলে দেখো এইখানে লিখতে পারো না I1 প্লাস আর যোগ করো, তাহলে কি পাচ্ছ বলতো E1 বাই R1 প্লাস E2 বাই R2 মাইনাস কি বলতো, এটা পাচ্ছ ভি ইন্টু 1/R1 প্লাস 1/R। দেখো এই সমীকরণ থেকে আমরা এই যে আই ইকুয়ালস টু এটা ইকুয়েট করে আমরা এখানে ভিটা বের করব। তাহলে দেখো এখানে ভি হচ্ছে, দেখো কি বলতো E1/R1 প্লাস কি বলতো E2/R2 ডিভাইড বাই কি বলতো 1/R1 প্লাস 1/R2 হবে কিনা বলো, মাইনাস আই ইন্টু এটা R1 R2 বাই কি বলতো R1 প্লাস R2। এখন দেখো এইখান থেকে আমরা বলতো ভি কি লিখতে পারি, ভি ইকুয়ালস টু ই মাইনাস আই আর। দেখো এই সমীকরণটাকে 1 নম্বর সমীকরণ দাও, আর এই সমীকরণটাকে 2 নম্বর সমীকরণ দাও। তাহলে দেখো তুল্য তড়িৎচালক বল ই কত পেলে বলো তো, দেখো এই তুল্য তড়িৎচালক বল ই পাচ্ছ কি বলতো E1/R1 প্লাস E2/R2 ডিভাইড বাই 1/R1 প্লাস 1/R2 পাচ্ছ কিনা বলো। তাহলে ই পাচ্ছ কি বলতো E1/R1 প্লাস E2/R2 ডিভাইড বাই 1/R1 প্লাস 1/R2। আর এখানে আর কত পাচ্ছে বলো তো, আর ইকুয়ালস টু R1 R2, আর ইকুয়ালস টু কি R1 R2 বাই R1 প্লাস R2, তাই না? এরপরে দেখো পটেনশিওমিটারের নীতিটি লিখো। না পটেনশিওমিটার তার কোন অংশে বিভব পার্থক্য ওই অংশের দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ কি বলতো ভি প্রপোর্শনেট এল, তাই না? এরপরে দেখো পটেনশিওমিটার ব্যবহার করে কিভাবে দুটি প্রাথমিক কোষের পরিচালকের তুলনা করা যায় তা প্রয়োজনীয় বর্তনী সহ লিখো। খুব সিম্পল। দেখো এই একটা পটেনশিওমিটার, এই পটেনশিওমিটার সঙ্গে আমরা একটা চালক কোষ কি বলতো পরিচালক ই নট দিই, একটা পরিবর্তনশীল রোধ কি বলতো আর এইচ দিই, তাই না? আর একটা আমরা কি দিয়ে দিই, কিটা কে নট দিয়ে নাও, এটা ই নট, তাই না? আর এর সঙ্গে এর সঙ্গে যেটা উচ্চ বিভব তার সঙ্গে সমান্তরালে আমরা দুটি তড়িৎ কোষ যোগ করি, এটা E1, তার সঙ্গে একটা আমাদের কি বলতো ইয়ে থাকে, এটা কি দিয়ে দাও, কিটা K1, এটা U1, ওকে। তারপর কি বলতো এটা দাও E2 দিয়ে দাও, আর এটা K2 দিয়ে দাও, তাই না? এই K1 K2 এর সঙ্গে যুক্ত হবে কি বলতো একটা গ্যালভেনোমিটার, তাই না? তারপর একটা যোগীর সঙ্গে যুক্ত হবে, এটা হলো একবার, আরেকবার এখানে এখানে হবে। দেখো আমরা প্রথমে এই কেনটটা বন্ধ করব, মানে ক্লোজ করব। আবার কি বলতো
এই কে ওয়ানটা ক্লোজ করব, এই কে নটটা ক্লোজ করব, কে ওয়ানটা ক্লোজ করব। তারপর কি বলতো আমরা এখানে একটা নিষ্পন্দ পাবো, সেই নিষ্পন্দ বিন্দুটা সি1। ধরো এ বিন্দু থেকে এই সি1 এর দূরত্ব এল1, তাহলে আমরা বলতে পারি না ই1 সমান এসি অংশে বিভব পার্থক্য। তাহলে দেখো যদি একক দৈর্ঘ্যে বিভব পার্থক্য কে হয়, তাই না, তাহলে কে ইন্টু এল1। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলতো, এই কে নট বন্ধ করব, কে টু বন্ধ করব, কে ওয়ানটা ওপেন রাখবো, তখন কি হবে বলতো, তখন আমরা সি2 তে নিষ্পন্দ বিন্দু পাবো। যদি এ সি টু ইকুয়াল টু এল টু হয়, তাহলে ই টু ইকুয়াল টু আমরা লিখতে পারি না কে এল টু, তাই না, যখন কেটা একক দৈর্ঘ্য বিভব পার্থক্য। তাহলে দেখো ই1 বাই ই2 ইকুয়াল টু কি বলতো এল1 বাই এল টু পেলাম না। কিসব সূত্র ব্যবহার করে নিচের তড়িৎ জালকে আই1 তড়িৎ প্রবাহের মান নির্ণয় কর। দেখো আমরা আই1 বের করবো, তাই তো, নাম দিয়ে দাও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, তাই না। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এই আই3 প্রবাহ, দুটো প্রবাহ ভেঙে যাচ্ছে কি বলতো এই আই2 আর আই1 এ। তাহলে আই3 ইকুয়ালস টু আই1 প্লাস আই2। ওকে, আমরা এটা নিই এ বি ই এফ এ, এই লুপটা দেখো। তাহলে দেখো এ থেকে বি কোনো বিভব পার্থক্য নেই, বি থেকে ই কত আছে বলো তো, দেখো এটা তড়িৎ প্রবাহের বিপরীত দিকে যাচ্ছি, তাহলে 40 I3 আসছে কিনা বলো, মাইনাস কি আসছে বলো, 40 ভোল্ট। তারপরে দেখে নাও এখানে আমরা এই আই3টা যাচ্ছি কি বলতো, এটা তড়িৎ প্রবাহের বিপরীত দিকে যাচ্ছি, +20 I2 যাচ্ছে কিনা বলো, +80 ইকাল টু 0 আসছে কিনা বলো। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো, এই আই3 কে আমরা যদি আই2 প্লাস আই1 এ প্রতিস্থাপিত করি, তাহলে কত পাচ্ছি বলতো, 40 I1 প্লাস 40 I2। আর কি বলতো, এটা মাইনাস আছে তো, আর এটা প্লাস, তাহলে কি বলতো +20 I2 ইকাল টু কি বলতো -40, তাই না। তো যেহেতু 20 দিয়ে ভাগ করে দাও না, আচ্ছা তাহলে দেখো এটা 40 I1 প্লাস কি বলতো 60 I2 ইকুয়ালস টু -40 আসবে কিনা, 20 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 I1 প্লাস কি বলতো 3 I2 ইকুয়াল টু মাইনাস। এটা 1 নম্বর সমীকরণ দাও। আবার দেখো এই উপরের লুপটা নাও, যদি ওপরের লুপটা নাও মানে কি বলতো, এই বি সি ডি ই বি, দেখো এখান থেকে তোমরা কি লিখতে পারো বলো তো, দেখো বিসি তে কিছু নেই, সি থেকে ডি তে দেখো -20 I1 আছে, আছে কিনা বলো, আছে তো। তারপর কি আছে বলো তো, ডি তে কিছু নেই, তারপরে দেখো এখানে আছে +40, তারপর অভিমুখে আছে তাহলে কি মাইনাস কি বলতো 40 I3, মানে 40, এটা কি বলতো I1 প্লাস I2 লিখলাম ইকাল টু 0। তাহলে দেখো তোমরা এখান থেকে পাচ্ছ কি বলতো না 60 I1 প্লাস কি বলতো 40 I2 ইকাল টু 40, তাই না। তাহলে এখানে পাচ্ছ দেখো 3 I1 প্লাস কি বলতো 2 I2 ইকাল টু 2। দেখে নাও, তাহলে দেখো এইখানে তোমরা লিখে নাও কি বলতো 3 I1 প্লাস কি বলতো 2 I2 ইকাল টু কত আসছে বলতো 2 আসছে, যদি এগুলো যোগ করে দাও তাহলে এটা 0 চলে এলো। এটা 0 আসছে কিনা বলো, এটা 5 I1 প্লাস কি বলতো 5 I2 ইকাল টু 0। তাহলে দেখো I1 ইকাল টু -I2। তাহলে দেখো এই যে কোনো একটা সমীকরণে কি বলতো এখানে অথবা এখানে, তাই না, তোমরা যদি I2 ইকুয়ালস টু -I1 বসিয়ে দাও কি পাচ্ছ বলো তো, তাহলে 3 I1 মাইনাস 2 I1 ইকাল টু 2, তাহলে I1 ইকুয়ালস টু কি বলতো 2 অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহের মান কত হলো, এটা হলো কি বলতো 2 অ্যাম্পিয়ার। ওকে, দেখো একটি এসি জেনারেটর চিহ্নিত চিত্র অঙ্কন করো, ছবি আঁকতে পারবে, কি আছে, আর্মেচার কয়েল আছে, তারপর ক্ষেত্র চুম্বক আছে, আর তারপর স্লিপ রিং আছে, তারপর ব্রাশ B1 B2 আছে, তাই তো। এরপরে দেখো এসি জেনারেটর তাৎক্ষণিক তড়িৎচালক বলে রাশিমালা নির্ণয় করো। ধরো কোন একটা আর্মেচার কুণ্ডলীর ক্ষেত্রফল এ, আর যে চৌম্বক ক্ষেত্রে রাখা আছে সেটা বি। ধর এটা এন পোল, এটা এস পোল, আর্মেচার কুণ্ডলীর তল যখন কি বলতো ওই চৌম্বক ক্ষেত্র অবিলম্ব, তখন তোকে ওমেগা কোণে ঘোরানো হলো। তাহলে বলতো টি সময়ে ঘূর্ণন কোণ কত হবে বলতো, থিটা ইকুয়ালস টু ওমেগা টি। এখন কুণ্ডলীর পাক সংখ্যা যদি এন হয়, তাহলে যুক্ত ফ্লাক্স কত হলো বলতো, এন বি এ কস থিটা, মানে কি বলতো এন বি এ কস ওমেগা টি। তাহলে তড়িৎচালক বল ই ইকুয়ালস টু -d∅/dt। তাহলে কত হবে বলতো না এন বি এ, এটা কি বলতো, দেখো এটা মাইনাস আছে তো, মাইনাসের জন্য একটাই মাইনাস এলো, আর কসের জন্য যখন সাইন হবে তখন একটা মাইনাস চলে যাবে, তাহলে -sin ωt ইন্টু ওমেগা,
এই মাইনাস সাইনটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এন বি ওমেগা এ সাইন ওমেগা টি। এই এন বি ওমেগা এটাকে হয় কি বলতো না ই নট, তাই না? তাহলে ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি হলো কি বলতো তাৎক্ষণিক তড়িৎচালক বলের মান। একটি আদর্শ অবরোহী রূপান্তরকের প্রাথমিক ও গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কত আছে বলতো না 625, মানে এনপিটা কত দেওয়া আছে বলতো 600, আর এনএসটা কত দেওয়া আছে 25। রূপান্তরকের প্রাথমিক কুণ্ডলীতে কত বলতো 240 ভোল্ট মেন প্রয়োগ করা হয়েছে, তাই না? এবং মেন্সের সঙ্গে সংযুক্ত এবং মেন্সের সাথে সংযুক্ত করলে এর মধ্যে তড়িৎ প্রবাহ 15 অ্যাম্পিয়ার প্রয়োগ হয়। তাহলে নির্ণয় করো। তাহলে দেখে নাও, প্রথমে আমরা ভিএসটা বের করে নিই। দেখো তোমরা জানো ভিএস বাই ভিপি ইকাল টু কি বলতো এনএস বাই এনপি, তাই না? তাহলে দেখো ভিএস ইকুয়ালস টু কত বলতো ভিপি ইন্টু কি বলতো এখানে কত হবে এনএস কত দেওয়া আছে বলতো না এনএস দেওয়া আছে দেখো এটা 25, আর এটা কত দেওয়া আছে বলতো 600, আর ভিপি কত আছে দেওয়া আছে বলতো 240। তাহলে 240 × 25/600, তাই না? এটা এটা কেটে গেল। তাহলে দেখো 24 × 25 মানে এটা কত বলতো 600 আসছে, তাই তো? 600/60 মানে 10 ভোল্ট, তাই না? এর প্রবাহ কি করে বের করবে দেখো তোমরাই জানো কি বলতো আইপি ইন্টু ভিপি ইকাল টু কি বলতো আইএস ইন্টু কি বলতো ভিএস। আইপিটা কত দেওয়া আছে বলতো না আইপি দেওয়া আছে 15, ভিপি কত দেওয়া আছে বলতো 240, এটা ইয়ে কত পেলে বলতো এই ভিএসটা কত পেলে 10। তাহলে কি আইএস কত হবে বলতো তাহলে আইএস ইকুয়ালস টু কত বলতো 15 × 24, মানে কি বলতো 15 তো 15 × 24 মানে 15 × 24, তাহলে কত আসছে বলতো না 360 এম্পিয়ার প্রবাহ। তাহলে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহের মান কত হবে বলতো 360 এম্পিয়ার। ওকে, আউটপুট বর্তনীতে সরবরাহ করা গড় শক্তি হবে, গড় শক্তির মান হবে কি বলতো ভিএস ইন্টু আইএস। দেখো ভিএস কত পেয়েছো 10 পেয়েছো, আর আইএস কত 360, তাহলে দেখো 3600 ওয়াট হলো শক্তির হার। দেখো উত্তল উত্তল তলে লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করো এটা, তাই না? খুব সিম্পল কোয়েশ্চেন, দেখে নাও। এই দেখো যারা এই দেখো, তাহলে এই একটা উত্তল তল, এখান থেকে একটা আলোক রশ্মি কি বলতো আপতিত হলো, দিয়ে কি বলতো এইখানে মিলিত হলো, আরেকটা রশ্মি সোজা গেল গিয়ে কি বলতো এইখানে প্রতিবিম্ব গঠন করলো। তাহলে দেখো এইখান থেকে যদি আমরা অবিলম্ব টানি না, তাহলে অবিলম্ব কি বলতো এটা সি হলো, এই অবিলম্বটা কি হলো এখানে সি হলো, তাই না? দেখো এটা আপতন কোণ I1, আর এটা কি বলতো প্রতিসরণ কোণ কি বলতো R1, তাই না? আর এই কোণটা ধরে নাও আলফা, এই কোণটা ধরে নাও বিটা, আর এই কোণটা ধরে নাও থিটা, তাই না? এটা ও ধরে নাও। এখন দেখো এই যে বস্তু পি আর এই প্রতিবিম্ব আই, তাহলে দেখো বস্তু দূরত্ব ওপি ইকুয়ালস টু মাইনাস ইউ, প্রতিবিম্ব দূরত্ব কি বলতো না ও আই ইকুয়ালস টু কি বলতো প্রতিবিম্ব দূরত্ব ও আই ইকুয়াল টু কি বলতো প্লাস ভি, আর কি বলতো বক্রদেশ ওসি ইকুয়ালস টু প্লাস আর, তাই না? তো তোমরা যদি ত্রিভুজ পিএসসি থেকে দেখো কি পাবে বলো তো, দেখো তোমরা পিএসসি থেকে পাচ্ছ এই I1 ইকাল টু কি বলতো না আলফা প্লাস থিটা, পাচ্ছ কিনা বলো? আচ্ছা, আবার দেখো তোমরা যদি আইএসসি থেকে দেখো কি পাবে বলো তো, না এখান থেকে পাবে দেখো থিটা ইকুয়ালস টু কি বলতো এটা আর প্লাস বিটা। তাহলে দেখো আর ইকুয়ালস টু থিটা মাইনাস বিটা হবে কিনা বলো? এখন দেখো এ বিন্দুতে স্নেলের সাধারণ সূত্র যদি প্রয়োগ করি কি পাবো বলতো না মিউ 1 সাইন I1 ইকুয়ালস টু কি বলতো মিউ 2 সাইন R1, তাই না? তাহলে মিউ 1 I1 খুব ক্ষুদ্র কোণের জন্য ইকুয়াল টু মিউ 2 R1। তাহলে দেখো এটা মিউ 1 ইন্টু বলতো I1 কত বলতো না আলফা প্লাস থিটা, আবার দেখো মিউ 2 R1 কত বলতো না কি বলতো এটা হলো এটা আর প্লাস আর থিটা মাইনাস কি হলো বলতো থিটা মাইনাস বিটা। তাহলে দেখো এখান থেকে আমরা যেটা পেলাম, দেখো মিউ 1 আলফা প্লাস মিউ 2 বিটা ইকুয়াল টু কি বলতো থিটা, এটা কত বলতো মিউ 2 মাইনাস মিউ 1। এখন দেখো তোমরা যদি এই আলফা আর বিটা আর থিটার মান বসিয়ে দাও কি পাবে বলো তো, দেখো মিউ 1 আলফা কত পাবে বলো তো, এখানে একটা লম্ব টেনে নাও, এখানে লম্ব যদি না টেনে দাও তাহলে এডি নাম দিয়ে দাও। তাহলে দেখো এটা এডি বাই কি বলতো না এডি বাই ডিপি। আবার দেখো মিউ 2 ইন্টু এটা কত বলতো এটা এডি বাই কি বলতো ডিআই ইকাল টু এটা কত বলতো এটা মিউ 2 মাইনাস মিউ 1, এটা কি বলতো এডি বাই কি বলতো এটা ডিসি।
এখন দেখো এই ও আর ডি খুব কাছাকাছি বিন্দু, তাহলে দেখো ওখান থেকে আমরা লিখতে পারি, দেখো ওপরে এডি গুলো কেটে যাচ্ছে, তাহলে দেখো এটা হচ্ছে μ1/OP প্লাস কি বলতো μ2/OI ইকুয়ালস টু কি বলতো μ2 মাইনাস μ1 বাই কি বলতো ওসি আসছে না? তাহলে মান বসিয়ে দাও, তাহলে দেখো μ2/V মাইনাস μ1/U ইকুয়ালস টু μ2 মাইনাস μ1/R আসছে কিনা বলো? আবার দেখো ঝালর প্রস্থ কি? পরপর দুটি উজ্জ্বল বা অন্ধকার পটির মধ্যবর্তী দূরত্বকে ঝালর প্রস্থ বলে। প্রমাণ করে যে ইয়ং-এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় উৎপন্ন ব্যতিচার ঝালের ক্ষেত্রে উজ্জ্বল ঝালর প্রস্থ অন্ধকার ঝালর প্রস্থের সঙ্গে সমান। দেখো উজ্জ্বল ঝালর প্রস্থের বেগ ধরো আমরা বিটা ধরে নিচ্ছি, বিটা কত বলতো? এটা n ল্যামডা ডি বাই ডি মাইনাস n মাইনাস ওয়ান ল্যামডা ডি বাই ডি, তাহলে কত হলো ল্যামডা ডি বাই ডি। আবার দেখো অন্ধকারে যে বিটাটা যদি ধরে নিই তাহলে কি বলতো 2n-1, এটা কি বলতো ল্যামডা ডি বাই টু ডি মাইনাস 2n-3 ইন্টু কি বলতো 2n-3 ইন্টু ল্যামডা ডি বাই কে টু ডি। দেখো এটা যদি তোমরা সিম্পলিফাই করো কি বলতো 2n কেটে যাচ্ছে, -1 প্লাস 3 মানে 2 আসছে, কেটে গেল, তাহলে 2 ল্যামডা ডি বাই টু ডি ইকুয়ালস টু কি বলতো ল্যামডা ডি বাই ডি, তাই না? একটি ব্যতিচার ঝালর ও অপবর্তন ঝালর নকশার মধ্যে দুটি পার্থক্য লিখো। দেখো ব্যতিচার ঝালরে উজ্জ্বল পটির উজ্জ্বল্য সব সব সমান থাকে, কিন্তু অপবর্তন ঝালরে কি বলতো তীব্রতা সমান থাকে না। তারপর দেখো ব্যতিচার ঝালরে যে ঝালর প্রস্থ সেটা সমান থাকে, অপবর্তনে সেটা থাকে না। বোঝা গেল? ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর নিট মেন অ্যাডভান্সে ভালো রেজাল্ট করার জন্য আমার চ্যানেলটা ফলো করতে থাকুন। ওকে, থ্যাংক ইউ।